রিফাত সাহেবের সামনে এসে দাঁড়িয়ে বলল, ভুল করে ফেললি, তুই আমাকে ডেকে অনেক বড় ভুল করলি। আমি বৃদ্ধ ছিলাম, ভালোই ছিলাম, জাগিয়ে দিবি। রিফাত সাহেব থর থর করে কাঁপছে, ভয়ে তার শরীরের সমস্ত লোম দাঁড়িয়ে গেল। তিনি লক্ষ্য করলেন ধীরে ধীরে অবয়বটা আরো দানবীয় আকার ধারণ করল, আর খুব দ্রুত এসে রিফাত সাহেবের শরীরে প্রবেশ করে বলে উঠল, ভৌতিক দুনিয়া। যেভাবে লেখা আছে আমি ঠিক সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম জেফরি ভাই, আশা করি ভালো আছেন, ভালোর তলেই আছেন। আশা করি ভৌতিক দুনিয়ার সকল লিসনার্সগণ ভালো আছেন। আমার নাম মোহাম্মদ আবু নাইম। এই প্রথমবার ভৌতিক দুনিয়ায় ঘটনা পাঠাচ্ছি। যদি ঘটনাটি পছন্দ হয় আপনি আপনার মতো করে শেয়ার করে দেবেন। আশা করি ঘটনাটি আপনার সহ ভৌতিক দুনিয়ার সবার কাছে অনেক ভালো লাগবে। শুরু করছি আমার লেখা প্রথম কোনো ঘটনা। রহিম ওঝা একদিন এক গ্রামে একটা রোগ দেখছিলেন। এমন সময় চাঁপাই নবাবগঞ্জ থেকে দুজন মানুষ তার খোঁজে তার কাছে আসেন। তারা বললেন সেখানে তাদের চেয়ারম্যান বেকে সাপে দংশন করেছে। খুব ইমার্জেন্সি একটা অবস্থার রোগীর, কিন্তু কেউ বিষ নামাতে পারছে না। তখন সে কবিরাজ তাদেরকে বললেন, আপনারা চলে যান, আমি এই কাজটা শেষ করে দুপুরে রওনা দেব। তারপর সে লোক দুজন তাদের ঠিকানা দিয়ে চলে যায়। রহিম কবিরাজ তার রোগীকে সাথে করে নিয়ে সুস্থ করার জন্য খাওয়া দাওয়া করে দুপুরে রওনা দিলেন চাঁপাই নবাবগঞ্জের উদ্দেশ্যে। তিনি ঠিকানা অনুযায়ী চাঁপাই নবাবগঞ্জ পৌঁছে যান, কিন্তু গ্রামে প্রবেশ করে তিনি চেয়ারম্যানের বাড়ি খুঁজে না পেয়ে এক মহিলাকে জিজ্ঞেস করেন, মা, এখানে চেয়ারম্যানের বাসাটা কোন দিকে? এই কথাটা শুনে সে মহিলা অনেক বেশি রাগান্বিত হয়ে যান আর বলেন, তোর কোন বাপে আমার বিয়ে করে রেছে রে? হ্যাঁ? আরো এভাবে অনেক অনেক অশ্লীল ভাষায় গালাগালি শুরু করেন। রহিম কবিরাজ তখন আমাদেরকে বললেন, বিশ্বাস করেন সে সময় আমি রীতিমতো ভ্যাবা জায়গা গিয়ে যাই। কেন আমি সামান্য মা বলেছি মহিলাকে এমন কেন করছে? এমনকি সেদিন সেই মহিলা আমাকে ঝাড়ু দিয়ে আঘাত করার জন্য উপদিত হয়েছিল। তখন ওখানে আর না থেকে চলে যায়। আমাদের এলাকায় মধ্যবয়স্ক লোক কিংবা বৃদ্ধ যে কোনো অপরিচিত ব্যক্তির আমরা মা বলে সম্বোধন করে থাকি, আর এখানে আমি মা বলেছি এই জন্য আমাকে অপমান করলি? এই বলে তিনি নাকি কিছুটা রাগান্বিত হয়ে পাশের এক বাঁশ ঝাড়ে বসে গামছাতে মন্ত্র পড়ে একে একে 14টা কিট দেয়। তারপর এক ছোট ছেলেকে খুঁজে নিয়ে সেই সময় 2 টাকা দিয়ে সেই ছেলেটির হাতে মন্ত্র পড়ে গিট দেওয়া গামছাটি একটা উঁচু গাছের ডালে বেঁধে দিয়ে আসতে বলেন। তারপর সেই ছেলেটার থেকে চেয়ারম্যানের বাড়ির ঠিকানা নিয়ে নেন। তারপর তিনি সেই চেয়ারম্যান সাহেবের বাড়িতে চলে যান, যে দেখেন চেয়ারম্যানের বাড়ির উঠোনে অসংখ্য মানুষের সমাগম। উঠোনে রোগীকে শোয়ানো আছে, আবার অনেক কবিরাজও বসে আছেন। তিনি ভিড় ঠেলে রোগীর কাছে গিয়ে চেয়ারম্যান সাহেব কান্না জড়িত কণ্ঠে অনেক হাত জোড় করে তার মেয়েকে সুস্থ করতে বললেন। তারপর কবিরাজ ঘটনা শুনতে চাইলেন কি ঘটেছিল রোগীর সাথে। তখন রোগীর মা বললেন, সকালে তার মেয়ে বাথরুমে যাওয়ার সময় যখন দরজা খুলে যায় ঠিক তখনই নাকি তাকে সাপে দংশন করেছে। সে সময় গ্রামের বাথরুমগুলো বাড়ির বাইরে থাকতো। কবিরাজ তখন রোগীর দিকে তাকালেন এবং কিছুক্ষণ পর্যবেক্ষণ করে যা বললেন তা শুনে সবাই বেশ অবাক হয়ে যান। তিনি বললেন, মেয়েকে সাপে দংশন করেনি, এই মেয়েকে কেউ বান মেরেছে, বান, কালো জাদু করেছে। ওঝার এই কথা শুনে সবাই হতভম্ব হয়ে যায়। সবার মনে একটাই প্রশ্ন ঘুরপাক খেতে থাকে, বান মারলেও কি করে পুরো শরীর রীতিমতো নীল হয়ে যায়? কবিরাজ চেয়ারম্যান এবং তার স্ত্রীকে জিজ্ঞেস করলেন, আপনাদের কি কোনো শত্রু আছে? হ্যাঁ, বা আপনাদের মেয়েকে কি কেউ ভালোবাসতো? এমন কিছু আপনারা কি জানেন? তখন মেয়ের মা বললেন যে তার মেয়েকে পাশের গ্রামের এক ছেলে নাকি বিরক্ত করত। তখন কবিরাজ বললেন, সে ছেলেই তাকে বান মেরেছে তার ক্ষতি করার জন্য। এই মেয়েকে সুস্থ করতে হলে সে ছেলেকে এখানে নিয়ে আসতে হবে।
আমি সে ছেলেকে নিয়ে আসবো মঞ্চ পড়ে, কিন্তু দয়া করে কেউ তাকে কিছু বলবেন না, তাকে কোনো আঘাত করবেন না, কেবল তবেই আমি তাকে নিয়ে আসতে পারবো। চেয়ারম্যান সাহেব, আপনি সবাইকে বলে দিন কেউ যেন তার ক্ষতি না করে, তা না হলে কিন্তু আপনার মেয়েকে সুস্থ করা যাবে না। চেয়ারম্যান সাহেব সবার উদ্দেশ্যে এই বিষয়টা বলার পর সবাই চেয়ারম্যান সাহেবের কথায় রাজি হয়ে যান। তারপর কবিরাজ মাটিতে বসে বৃত্তের মতো ডাক টেনে মন্ত্র পড়তে শুরু করলেন। মনে মনেই মন্ত্রটা পড়তে শুরু করলেন। কিছুক্ষণ পর দূর থেকে একটা অদ্ভুত শব্দ হতে শুরু করলো। মনে হচ্ছিল যেন পাগলা ষাঁড় ডাকতে ডাকতে এদিকে আসছে। সবাই খেয়াল করে পেছন থেকে একজন 18 থেকে 20 বছর বয়সী যুবক শুধু একটা গেঞ্জি পরে, একটা গামছা পরে এদিক ওদিক ছোটে ছোটে আসছে, যেন চোখে বন জঙ্গল কিছুই দেখছে না। গায়ে কাদামাটি লেগে আছে, শরীরের অনেক জায়গায় কেটে গেছে। ছেলেটাও সোজা এসে সেই বৃত্তের মধ্যে পড়ে জ্ঞান হারিয়ে ফেললেন। ছেলের পেছনে তার পরিবারের কয়েকজন লোক ছুটে আসে সেখানে। তারা কাহিনী জানতে চাইলে ওঝার সমস্ত ঘটনা খুলে বললেন। তিনি বা ওঝা তখন সবার উদ্দেশ্যে বলেন, এই বোকা যুবক এই মেয়েকে বান মারতে যে সে নিজেই ভেসে গেছে। এদেরকে ভালো করতে হলে ছেলের উপরে আবারও উল্টো কুফি করতে হবে। তারপর তিনি চেয়ারম্যান সাহেবকে একটা মাটির কলসির ব্যবস্থা করে দিতে বললেন। সেটা পাওয়ার পর তিনি কয়েকজন অবিবাহিত যুবককে বিশেষ করে সেটা প্রস্তুত করতে বললে তারা ওঝার কথা মতো তা করে এবং তারপর সেই কলসি ভর্তি তরল সেই ছেলেটার মুখের উপরে ঢেলে দেওয়া হয় এবং ছেলেটা অনেকটাই খেয়ে ফেলে। তার কিছুক্ষণ পর জ্ঞান ফিরে পায় এবং ছেলেটা গল গল করে বমি করতে থাকে। কবিরাজ তখন কয়েকজন যুবককে বলল যে তাকে ধরে নিয়ে ভালো কোনোভাবে গোসল করে দিয়ে আসতে। তারপর ওঝামা কবিরাজ সেই মেয়েটির কাছে গিয়ে বঞ্চ করে ঝাড়ফুঁক করে দিলে কিছুটা সময় পর মেয়েটা জ্ঞান ফিরে আসে। তখন আশেপাশের সবাই হইচই করতে থাকে। এরপর কবিরাজ মেয়ের মাকে নিয়ে গোসল করতে দিতে বলেন, পাশাপাশি গরম ভাত, গরম দুধ রান্না করে খেতে দিতে বললেন। চেয়ারম্যান সাহেবও অনেক খুশি হয়ে যায় এবং তার একমাত্র মেয়ে সুস্থ হতে দেখে। সবাই এই খুশির মাঝখান থেকে একটা মধ্যবয়স্ক পুরুষ এসে কবিরাজের কানে কানে বলল, হুজুর, আমার স্ত্রীকে ক্ষমা করে দেন, তার হয়ে আমি আপনার কাছে হাত জোড় করছি। তিনি উত্তর দেন, আমি আপনার স্ত্রীকে সুস্থ করে দিব না, আপনি যান। আপনার স্ত্রী আমাকে হয়তো অনেক অশ্লীল ভাষায় গালাগালি করেছে, আমি তাকে মা বলেছি, শুধু এই কারণে আমাকে অপমান করেছে, আপনি চলে যান, চলে যান। তখন সেই লোক অনেক আকুতি মিনতি করেন তার কাছে, আর তিনি জানান যে তার নাকি অর্থনগ্ন অবস্থায় একটা গাছের চড়ায় বসে আছে তার স্ত্রী। অনেক চেষ্টা করেও তাকে নামানো যাচ্ছে না। তিনি আরো বললেন, দয়া করে আপনি আমার মান সম্মানটা বাঁচান। তখন কবিরাজ মনে মনে ভাবেন তার মনে হয় একটু বেশি সমস্যা হয়ে গেছে। তখন তিনি চেয়ারম্যান সাহেবকে বলল সেখান থেকে বিদায় নিয়ে কিছু মানুষকে সাথে করে নিয়ে সে লোকের বাড়িতে যান। যে তিনি দেখেন ওই বাড়ির আগে অনেক মানুষ জড়ো হয়েছে এবং সেই মহিলাকে দেখছে। কবিরাজ সেই মহিলাটাকে এমন ভাবে মঞ্চ পরে ব্ল্যাক ম্যাজিক করেছিল যে সে মানসিক ভারসাম্যহীন হয়ে গেছে। তখন কবিরাজ একটা ছোট্ট ছেলেকে বলে সে বাঁশঝাড়ের বাঁশের উপরে থেকে রীতিমতো 14টা গিট দেওয়া গামছাটি নামিয়ে দিয়ে আসতে। তারপর তিনি একটা জায়গায় বসে মঞ্চ পরে পরে গিটটা খুঁজতে থাকেন আর সেই মহিলার স্বামীকে বললেন, আপনি গাছে চড়ে তার মাজাতে দড়িটা বেঁধে দেন, যাতে তার থেকে কুফরার শেষ হয়ে গেলে জ্ঞান হারিয়ে নিচে পড়ে যায়। তারপর সে লোক গাছে চড়ে মহিলার মাজাতে দড়ি বেঁধে দেয় এবং সেদিকে কবিরাজ মঞ্চ পড়ে গেট খুলতে থাকে। শেষের গেটটা খোলার সাথে সাথে সে মহিলা অজ্ঞান হয়ে যায় এবং তার স্বামী তাকে দড়ি ধরে ধরে নিচে নামাতে শুরু করলেন। নিচে নামানোর পর তার চোখে মুখে পানি দিয়ে জ্ঞান ফেরানো হয়। তারপর গোসল দিতে বলেন। সবকিছু স্বাভাবিক হওয়ার পর সে মহিলা অনেক ভয় পেয়ে যান। কবিরাজের কাছে পা ধরে মাপ চান। কবিরাজ সে মহিলাকে বললেন, কাউকে না চিনে বা না জেনে কখনো গাল মন্দ করবেন না। কার ভিতরে কি থাকে কেউ বলতে পারে না। আমি আপনাকে শুধু মা বলেছিলাম, তার জন্য আপনি আমাকে অপমান আর গালাগালি করলেন। মা বলা কি খুব অন্যায়। তখন সে মহিলাটি আবারও ক্ষমা চায়। কালোজাদু বা কুফরি অনেক ক্ষতিকারক বিষয়। এতে অনেক মানুষের বংশ নির্বংশ হয়ে যায়। সমাজে কিছু অসাধু মানুষ আছে যারা তাদের স্বার্থ হাসিলের জন্য এসব করে থাকে, কিন্তু তারা নিজেরাও জানে না যে এতে তাদের কি রকম ক্ষতি হচ্ছে। আবার অনেক ভণ্ড ফকির বা কবিরাজ টাকা কামানোর আশায় এরকম ভুয়া ফাঁদ পেতে বসে থাকে। গল্পটা আমাদের পাশের গ্রামের রহিম ওঝা বা রহিম কবিরাজের কাছ থেকে শোনা। ঘটনাটি 100% রিয়েল স্টোরি। আজ থেকে প্রায় 20 থেকে 25 বছর আগে
একবার আমার ফুপুকের সাপে কামড়েছিল, তখন এই ওঝাকে আনা হয়েছিল। তিনি সেদিন এই ঘটনাটি শেয়ার করেছিলেন আমার পরিবারের সাথে। আগেকার সময় গ্রামেগঞ্জে অনেক কুফরি হতো, এখনো হয়, তবে অল্প। এই ঘটনা অনেক ভয়ঙ্কর এবং বিস্তারিত সব বিষয়বস্তু আমি উল্লেখ করতে পারিনি, এজন্য আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ঘটনার নাম দিয়েছি রহিম ওঝার ঘটনা। আমার নাম মোহাম্মদ আবু নাইম। ঘটনাটি ভালো লাগলে পড়ে শোনাবেন। Wow, man, what a beautiful story. This is মানে আমি বলবো যে হাড়ে হিম করা একটা ঘটনা ছিল। কেমন যেন গা গুসবাম দিচ্ছিলাম যখন পড়ছিলাম। মানে আসলে কিন্তু ব্ল্যাক ম্যাজিশিয়ান বা আমরা যারা ওঝা পড়েছিনি তারা কিন্তু মারাত্মক ধরনের পাওয়ারফুল হয়। এটা আসলে আমরা অনেকে হয়তো জানি না, বাট এটা কিন্তু সত্য। বিকজ আল্লাহ তাদের ভিতরে হয়তো বা অন্যরকম পাওয়ার দেয়। বিকজ তারা কিন্তু ওঝা বা মানে আপনি যাই বলেন না কেন, ওঝা বা কবিরাজ, তারা কিন্তু আর এমনি তো আর এত মানুষের কাছে পরিচিত হয়। নিশ্চয়ই তাদের কাছে অনেক পাওয়ার থাকে, যদিও এটা আল্লাহ তালাই ভালো জানবেন। বাট স্টোরিটা আমি যতদূর বুঝলাম যে 100% ইটস এ রিয়েল স্টোরি, বেসড অন এ রিয়েল স্টোরি। অ্যান্ড অরিজিনাল ঘটনা এমনই হয়, ক্রিপি টাইপের হয়। থ্যাংক ইউ ভেরি মাচ আপনাকে এই অসাধারণ ঘটনার জন্য। অ্যান্ড প্রিয় ভাই, আপনার কাছে রিকোয়েস্ট থাকবে, আপনার কাছে যদি আরও এরকম ইন্টারেস্টিং ঘটনা থাকে তাহলে আর দেরি করবেন না, ঘটনাগুলো আমার কাছে যত দ্রুত সম্ভব পাঠিয়ে দেবেন। সো এই হচ্ছে বিষয়। আমি আর দেরি করবো না, আমি চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনা। আজকে সর্বমোট 3টি ঘটনা শেয়ার করা হবে। প্রথম ঘটনাটা শেষ হয়ে গেল, আমি এখন দ্বিতীয় ঘটনায় যাবো। আশা করি আপনাদের দ্বিতীয় ঘটনাটা অনেক ভালো লাগবে। চলে যাই সরাসরি ঘটনায়। যেভাবে লেখা আছে আমি ঠিক সেভাবেই পড়ছি। লিখেছেন, আসসালামু আলাইকুম জসিম ভাই, আশা করি ভালো আছেন, ভালোর দলে আছেন। আমার নাম রূপক হাসান। আজ নতুন একটি ঘটনা ভৌতিক দুনিয়ার জন্য লিখে পাঠাচ্ছি। যদি পছন্দ হয় তাহলে আপনি আপনার মতো করে পড়ে শোনাবেন। ঘটনার নাম দিয়েছি লাশের খাটিয়া। ডিসেম্বরের মাঝামাঝি সময় আমাদের দক্ষিণ বাংলার ছোট্ট গ্রাম নওয়াপাড়াতে তখন ঠান্ডায় জমে কাঠ। ভোরে ধোঁয়াটে কুয়াশা, সন্ধ্যায় হাঁসফাঁস গা জমানো বাতাস। ঠিক এমন এক রাতে আমাদের পাশের পাড়ার মানুষ মজিবুর চাচা মারা গেলেন। চাচার বয়স 75-এর কাছাকাছি। মুখে যেন ঘন দাড়ি, চোখে গভীর গর্ত, ঠোঁটের একটা কোণে সারাক্ষণ পান চিবানোর লাঞ্চের ছাপ। তার সম্পর্কে গ্রামে বহু রকমের কানাঘুষা ছিল। কেউ বলতো তিনি নাকি বাঁশের জাদু জানতেন, কেউ বলতো রাতে একা গোরস্থানে যেতেন কোনো না কোনো নাম না জানা উদ্দেশ্যে। তবে তিনি ছিলেন একা মানুষ, স্ত্রী সন্তান কেউ নেই, জীবন কাটিয়েছেন ঝুপড়ি ঘরের ভেতরেই। মজিবুর চাচার মৃত্যু যদিও বলা যায় নিশ্চুপ, তবুও আমি বলবো ওটা ছিল অস্বাভাবিক। যেভাবে ঘটনার পর থেকে একের পর এক অদ্ভুত জিনিস ঘটতে শুরু করলো, তাতে আমি নিশ্চিত যে তার মৃত্যু ছিল এক অশুভ কিছুর ঘিরে। মজিবুর চাচার লাশ যখন খাটিয়ায় তোলা হয় তখন প্রথম অস্বস্তি শুরু হয়। খাটিয়াটা ছিল নতুন বাঁশ দিয়ে বানানো, একদম ঝকঝকে চাচা ছোলা। তো সেটা যখন 4 জন কাঁধে তুলে নেন, আমি স্পষ্ট দেখলাম খাটিয়া যেন হঠাৎ করে নিচের দিকে নেমে যেতে চাচ্ছে। মনে হচ্ছিল কেউ যেন জোর করে নিচে টেনে ধরছে অথবা ভেতর থেকে চাপ দিচ্ছে নিচের দিকে। এমনকি এক জায়গায় গিয়ে পুরো খাটিয়াটা তাদের কাঁধ থেকে ছিটকে পড়ে গেল মাটিতে। তখন কেউ কেউ বলে উঠলো, মাটি পিচ্ছিল তো, তাই হয়তো বা পড়ে গেছে। আমার একজন বয়স্ক মানুষ বিশেষ করে বলল, এই খাটিয়াটা কেবল মানুষের নয়, অশরীরী আছে এখানে। আমি দাঁড়িয়েছিলাম লাশের খাটিয়ার পাশে। বাতাসের বোধটা ঠান্ডা ধাতব গন্ধ মিশেছিল পুরনো রক্ত, আগরবাতি আর ভেজা মাটির গন্ধে। মজিবুর চাচাকে কবরস্থ করা হলো ঠিকঠাক ভাবে, কিন্তু ভয়টা শুরু হলো সেদিন রাত থেকে। কারণ পরদিন ভোরবেলা খবর ছড়ালো খাটিয়াটা নাকি একটা জায়গায় আর ছিল না। সেটা ছিল গ্রামের মসজিদের পাশের গোরস্থান। নিয়ম মতো খাটিয়াটা এক পাশে রেখে দেওয়া হয়েছিল যেন কেউ ব্যবহার করতে পারে। কিন্তু সকালে লোকজন এসে দেখে খাটিয়াটা নেই। না কেউ চুরি করেছে, না কেউ সরিয়েছে। কিন্তু তার থেকে ভয়ঙ্কর ব্যাপার হলো, গ্রামের একজন বয়স্ক লোক আব্বাস চাচা রাত 1টার দিকে টয়লেট করতে বের হয়ে দেখেন খাটিয়াটা নিজে নিজেই গোরস্থানের ভেতরে টানতে টানতে চলেছে।
তিনি স্পষ্ট দেখছিলেন খাটিয়ার কেউ ছিল না, কিন্তু সেটাও অন্ধকারে গুড়ি গুড়ি করে গাছের ফাঁক দিয়ে একা চলে যাচ্ছে। একা খাটিয়া যা নাকি বাঁশের তৈরি, ভারী কাঠামো নিজে চলাফেরা করছে। কথাটা শুনে পুরো গ্রাম স্তব্ধ। তখন হাজির হলেন এক বুড়ো ফকির, কাশেম ফকির। উনি থাকেন নদীর পাড়ে, মাটির ঘরে, গায়ে চাদর দেয়া, মুখে জড়ানো এক লাইন বললেন, এই খাটিয়াটা আর এখন খাটিয়া নয়, এটার ভেতর ঢুকে গেছে। কে ঢুকেছে জানো? আমি বললাম, কার? কে ঢুকেছে? উনি বললেন, এই খাটিয়াতে যে এখন লাশ নিয়ে যাবে সে আর ফিরবে না, কারণ এখন ওই অশরীরটা রয়ে গেছে ওই খাটিয়ায়। বুঝতে পেরেছ? এখন কেউ যদি ভুলেও আর একটা লাশ নেয় তাহলে অদৃশ্য টান গিয়ে মাটিটা নিচে রীতিমতো ছিঁড়ে দেবে। বলাই বাহুল্য আমরা বেশ ভয় পেয়ে গেলাম, কিন্তু মানুষের মনের বিশ্বাস না থাকলে কৌতূহলটা বাড়ে। পরদিন এক গরিব পরিবারের সাথে গ্রামের আত্মীয় মৃত্যুর পর ওই খাটিয়ার উপরে আবারও লাশ তোলার সিদ্ধান্ত নেয়। সবাই নিষেধ করলো, কিন্তু তারা কর্ণপাত করলো না। লাশ ওঠানোর সময় ঠিক আগের মতোই টান, কাঁধ থেকে রীতিমতো খাটিয়া ফসকে পড়া আর অদ্ভুত রকমের ঠান্ডা বাতাস চারদিকে ছড়িয়ে পড়লো। কিন্তু এবার যা ঘটলো সেটা ছিল এক কথায় বিভীষিকাময়। মুজিবুর চাচার মৃত্যুর একদিন পরেই গ্রামের দক্ষিণ পাড়ার গরিব বধূ মারা যান। নাম রিজিয়া খালা, বয়স 60 পেরিয়ে গেছে। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। মৃত্যু স্বাভাবিক হলেও যেভাবে তার পরিবারের লোকজন লাশের খাটিয়া খুঁজে বের করে আবার ব্যবহার করলো, তাতে পুরো গ্রাম আঁতকে উঠল। আমরা বারবার নিষেধ করেছিলাম। কাশেম ফকির একরকম অনুরোধই করে বলেছিল, এই খাটিয়াটা আবার কেউ মরলে ওটাতে মাটি না গহীনে যাবে, সেই জায়গায় আমরা মানুষ চিনি না। তো দারিদ্রতার কাছে তো আর যুক্তি চলে না। রাত তখন 12টা। খাটিয়া রাজার মরদেহ উঠানো হয়েছে। 4 জন কাঁধে নিয়ে এগুচ্ছে গোরস্থানের দিকে। বাতাস থমথমে, কুয়াশা এত ঘন যে মানুষজনের ছায়া পর্যন্ত দেখা যাচ্ছে না। আমি পেছনে ছিলাম। ঠিক মাঝপথে খাটিয়াটা হঠাৎ করে হু হু করে থেমে গেল। মাটিটা যেন ওটাকে গিলে নিতে চাইছে। বাসটা এমন ভাবে নিচের দিকে টান খায় যেন কেউ ওটার নিচে দাঁড়িয়ে টানছে। একজন লোক চিৎকার করে ওঠে, ধরো, ধরে রাখো, টান লাগছে। কারা টানছে? সবাই অবাক, কেউ নেই সামনে, তবুও টানটা এত জোরালো যে একটা সময় খাটিয়া মাটিতে পড়ে যায়। নিজের লাশ গড়াতে গড়াতে পাশে রাখা এক ধান খেতে ঢুকে পড়ে। চারিদিকে ঝিঝি পোকার কান্নার মতো আওয়াজ, কিন্তু অদ্ভুতভাবে একটা খাটিয়ার বাঁশ নিচে নিচেই নাড়াচাড়া করছে, যেন কেউ চেপে ধরেছে ওটাকে। কবরের কাজ শেষ করে ফেরার পথে কাশেম ফকির বললেন, ওটা এখন আর খাটিয়া নয়, ওটা বাহক হয়ে গেছে, বাহক। বুঝতে পেরেছো? এটা আর কেউ দেখছে না, কিন্তু আমি দেখতে পাচ্ছি ওটার গায়ে এখন ছায়ার রক্ত আছে। আমরা, রক্ত মানে? তিনি বললেন, যেখানে মৃত মানুষরা আর ফিরে আসে না, ওটা সেই দিক দিয়ে ডাক পাঠাচ্ছে। জিনের ঘর, শয়তানের রাস্তা, কিংবা হয়তো কোনো হারানো আত্মার স্মরণ। তো যাই হোক, ঘটনা 3 দিন পরের কথা। আমাদের পাড়ার একজন যুবক নাহিদ, বয়স 22 বছর, রাতে আর বাড়ি ফিরেনি। তার ছোট ভাই জানায় যে শেষবারের মতো তাকে প্রস্থানের পাশ দিয়ে দেখা গিয়েছিল, কিন্তু কেউ জানে না সে কোথায় গেছে। রাতেই পুলিশ ডাকা হলো, তল্লাশিও হলো, আশেপাশে আলো ফেলা হলো, কিন্তু তার কোনো খোঁজ মিলল না। পরদিন সকালে নাহিদের মা এসে কান্নাকাটি করা শুরু করলো আর বলল, আমার ছেলে তো কত রাতে স্বপ্নে এসে বললো, মা আমি খাটিয়ায় আছি, কিন্তু খাটিয়া আমায় তো নামায় না। এক সন্ধ্যায় আমি আর আমার বন্ধু হাসিব কিউরিসিটি থেকে গেলাম সেই গোরস্থানের কাছে, যেখানে খাটিয়াটা রাখা হয়েছিল। সেখানে গিয়ে ঘাট ঠান্ডা হয়ে গেল। খাটিয়ার বাঁশ থেকে জল পড়ছিল, ঠিক যেন ঘামে ভিজে গেছে, কিন্তু চারদিকে শুকনো, বৃষ্টির লেশও নেই। তখনই হাসিব বলল, ভাই, খাটিয়াটার উপর দেখ, একটা হাতের ছাপ আছে। আমরা স্পষ্ট দেখতে পেলাম খাটিয়ার মাথার উপরে চাপা হাতের ছাপ, যেন কেউ ওটাকে রীতিমতো শুয়ে দিয়েছিল। আর হাতে রাখার পর জায়গাটা কাদায় লেগে গেছে, কিন্তু পাশে কেউ ছিল না। আমরা দৌড়ে পালালাম। পরদিন পাগল মুরাদ, গ্রামের এক উম্মাদ, কিন্তু মাঝে মাঝে ভবিষ্যৎবাণী করে ভয় পাইয়ে দেয়। এসে গোরস্থানের সামনে দাঁড়িয়ে চিৎকার করে বলতে লাগলো, ওরা লাশ চায় না, ওরা খাটিয়া চায়। খাটিয়া গেলেও ওরা টেনে নেবে। গোরস্থানে আর কেউ মরবে না, কারণ খাটিয়া এখন ছায়া টানে। গ্রামবাসীরা মুরাদকে তাড়িয়ে দিল, কিন্তু আমি ওর চোখে একটা ভয়ঙ্কর সত্যের ছায়া দেখতে পেয়েছিলাম। কাশেম ফকির আমাকে ডেকে বললেন, রূপক, খাটিয়াটাকে পুড়িয়ে ফেলতে হবে, আচ্ছা এর অভিশাপ কিন্তু মুক্ত হবে না। আমি জিজ্ঞেস করলাম, কোথায় পুরাবো? তিনি বললেন, ওটাকে পুরাতে হবে গোরস্থানের পশ্চিম প্রান্তের পুরনো শ্মশানে। আর
পোড়ানোর সময় ওর চারপাশে 5টা জ্যান্ত মোরগ ছুড়ে দিতে হবে, তা না হলে কিন্তু আগুন নেবে না খাটিয়া। কাশিম ফকিরের কথা মেনে খাটিয়াটাকে পুড়িয়ে ফেলার সিদ্ধান্ত হলো। 5টা জ্যান্ত মোরগ জোগাড় করা হলো। গোরস্থানের পাশে পুরনো শ্মশান ঘাটে লোক পাঠানো হলো আগুন জ্বালানোর জন্য। গ্রামের মোড়ল ইমাম সাহেব, আমি এবং আমার বন্ধু হাসিব আর কয়েকজন যুবক একত্রিত হলাম। সবাই জানতো যদি আজ রাতে খাটিয়ার পুড়িয়ে ফেলা না হয় তাহলে হয়তোবা আর কেউ বাঁচবে না। কাশিম ফকির কেবল বললেন, আগুন ধরাতে পারলে কিন্তু মুক্তি, না পারলে তুমি বুঝবে খাটিয়া আসলে কি ছিল। রাত তখন 12টা। আমরা খাটিয়ার কাঁধে তুলে কবরস্থানের পাশ দিয়ে শ্মশানের দিকে চলেছি। 5 জন কাঁধে তুবু খাটিয়াটা অদ্ভুত ভারী হয়ে উঠেছে। আমার মনে হচ্ছিল আমার কাঁধে শুধু বাঁশের খুঁটি নয়, কেউ যেন নিজের শরীর নিয়ে বসে আছে। হাসিব কাঁধ থেকে নামিয়ে বলল, রূপক, তোর মনে হয় না এটা আসলে আমাদের বইছে না, এটা আমাদের বই নিয়ে যাচ্ছে। এই কথা বলার সাথে সাথে খাটিয়ার নিচ থেকে শুকনো পাতাগুলো নিজেরাই ঘুরতে থাকলো। বাতাসে থেমে গেল। নিস্তব্ধতার মধ্যে নরম শব্দ শোনা গেল, আমি নামবো না, এখনো পূর্ণ হয়নি। শ্মশানে পৌঁছে ঘাটিয়ার শুকনো কাঠের স্তূপে রাখা হলো। চারপাশে 5টা মোরগ ছেড়ে দেওয়া হলো। আগুন ধরানো হলো, কিন্তু আগুন ধরল না। 3বার কাঠে আগুন লাগানো হলো, শুকনো খড় তেল ছিটানো হলো, তবুও কাঠের একটা কোণায় আগুন ধরিয়ে নিভে গেল, যেন বাঁশের জল মাখানো আছে। অথচ আমরা সবাই জানি সেটা ছিল শুকনো। কাশিম ফকির চোখ বন্ধ করে বসে রইলেন। বললেন, এটা তখনই পূর্বে যখন যে টেনেছিল সে নিচে নামবে। আমি বললাম, মানে কি? তিনি ধীরে ধীরে বললেন, যেই খাটিয়াটা বানিয়েছিল তার হাতে এক টান আছে, সে ছায়া এখন এত চরণ, বুঝতে পেরেছে? আমরা সবাই চমকে গেলাম। খাটিয়াটা বানিয়েছিল এক কাঠ মিস্ত্রি শমশের আলী, যিনি লুকিয়ে থাকেন পেছনে জঙ্গল ঘেঁষা করে। তাকে ডাকা হলো। শমশের এলেন, কিন্তু তার চোখ অস্বাভাবিক, ঠোঁট কাঁপছে। এসে দাঁড়িয়ে বললেন, আমি বাঁশ কেটেছিলাম পুরনো শ্মশানে বাঁশ ছাড়তে, কারণ আমার কাছে টাকা পয়সা ছিল না, ভুল করেছি। তখন একটা ছায়া এসে বলল, এই বাঁশ নামিয়ে দে, আমিও থাকবো। সবাই স্তব্ধ হয়ে গেল। শমশের দম বন্ধ হয়ে গেল। হাঁটু ভর দিয়ে বসে পড়লেন। তার গলা ছেড়ে কাঁদতে লাগলেন। খাটিয়া এখন আমার খালি নয়, আমি জানতাম আমার ঘাড়ে কেউ বসে আছে। ফকির চিৎকার করে বললেন, ও পোড়াতে হলে টান দিতে হবে, কেউ নামবে কেউ যাবে। শমশের ফুপিয়ে ফুপিয়ে বললেন, আমি যাবো, আমি ছাড়াও চলবে না। বলা শেষ করে নিচে গিয়ে খাটিয়ার উপরে শুয়ে পড়লো। আমরা সবাই হকচকিয়ে গেলাম। তাকে আটকানোর চেষ্টা করলাম, কিন্তু কাশিম ফকির বললেন, থামো, ছায়া যার থেকে এসেছে তাকে ফেরত নিতে চাইছি। ও না গেলে আরো অনেক অশরীরী চারিদিকে ছড়িয়ে পড়বে, পুরো গ্রাম একেবারে অভিশপ্ত হয়ে যাবে। শমশের আলী চিৎকার করলেন, আমি মুক্তি চাই, আমার ভুল ছিল, আমাকে নিয়ে যাও, আমাকে নিয়ে যাও। অবশেষে বড় কোনো ডানায় আগুন ধরানো হলো। তারা ছুটতে থাকে। সে ছুটে যাওয়ার আধার ছিঁড়ে হঠাৎ করে খাটিয়ার আগুন লেগে যায়, ভয়ঙ্করভাবে জ্বলে উঠতে থাকে। খাটিয়া পড়তে শুরু করে, আর সেই আগুন ধোঁয়ার ভেতর দিয়ে রীতিমতো দেখা যায় একটা ছায়া মূর্তি উঠে দাঁড়িয়ে। তার চোখ ছিল অন্ধকার, মুখে কেবল একটা বাক্য, এই ছিল আমার ঘর, এখন আমার মুক্তি। খাটিয়া পুরো ছাই হয়ে গেল। আমরা সবাই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম। কিন্তু কিছুক্ষণ পরে লক্ষ্য করলাম কাশিম ফকির নেই, তিনি কোথাও নেই। আমরা খুঁজলাম গোরস্থান, শ্মশান, ঝোপঝাড়, কিন্তু তিনি আর কোথাও ছিলেন না। শুধু এক জায়গায় সাদা চাদরের কোনায় পড়েছিল, আর পাশে টুকরো বাঁশ, যেটাতে শোনা যায় শয়তান বলে। এরপর থেকে গ্রামের আর কেউ খাটিয়া ব্যবহার করেনি। গোরস্থানের উপরে পোড়া দাগ আছে, আর সেখানে ঘাস গজায় না। নাহিদ আর ফিরেনি। শমশের পরিবার বাড়ি ছেড়ে চলে গেছে। আর আমি মাঝে মাঝে এই ঘটনাটা ভাবলে ভয়ে গায়ের লোম দাঁড়িয়ে যায়। যে সময় এটাই ছিল ঘটনা। যদি ঘটনাটি পছন্দ হয় তাহলে আপনি ভৌতিক কথায় বা ভৌতিক দুনিয়া যে কোনো একটা প্ল্যাটফর্মে শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম প্রিয় রূপক হোসেন ভাই, অনেকদিন পর আফটার লং টাইম আপনার একটা স্টোরি পেলাম, লাশের খাটিয়া। জোস একটা স্টোরি, দ্যাট ইজ এ বিউটিফুল স্টোরি, অ্যান্ড আই বিলিভ সবার কাছে স্টোরি অনেক ভালো লেগেছে। অ্যান্ড ভালো লাগারই কথা, বিকজ স্টোরি যদি সুন্দর হয় তাহলে কিন্তু অনেক ভয়ঙ্কর হয়ে যায় স্টোরির বিষয়গুলো। সো দিস ইজ দ্য ফ্যাক্ট। আমরা চলে যাবো আমাদের আজকে এপিসোডের সর্বশেষ ঘটনায়। আশা করি আপনাদের কাছে সর্বশেষ ঘটনা অনেক বেশি ভালো লাগবে। চলে যাই সর্বশেষ ঘটনায়।
যেভাবে লেখা আছে ঠিক সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম জসু ভাই, আশা করি ভালো আছেন, ভালোর দলে আছেন। আমি সানজিদা আক্তার আজ নিশির একটা ঘটনা নিয়ে আসলাম, বা নিশি জিনের ঘটনা নিয়ে আসলাম। ঘটনাটা ছোট, যদি ভালো লাগে পড়ে শোনাবেন। ভৌতিক দুনিয়ায় যারা আত্মহত্যা করে তাদের আত্মা কি কবরে ঠাঁই পায় না? গাছে গাছে কিংবা যেখানে সে আত্মহত্যা করে সেখানে সবসময় ঘুরে বেড়ায়। আজকে আমি তেমনই এক ঘটনা আপনাদের সাথে শেয়ার করব, যে আমার আম্মুর কাছ থেকে শোনা, আমার জেঠির সাথে করে যাওয়া ঘটনা। তাহলে ঘটনায় যাই। ঘটনা এক। আমাদের গ্রামের বাড়ি হলো জামালপুর, গ্রামের নাম নবাবপুর। তো আমাদের গ্রামের পাশে এটি গ্রাম থেকে একজন লোক প্রতিদিন আসতো ধান ক্ষেত থেকে পানি দেওয়ার কাজে। সে সারাদিন কাজ করত এবং রাতে বাড়ি ফিরে যেত। এমনই একদিন সে তার বউয়ের সাথে রাগারাগি করে কাজ করার জন্য যায় এবং সে খেতে পানি দেওয়া সে মেশিন ঘরে তো সে আর ওই দিন রাতে বাড়ি ফিরে না, সারা রাত ওই মেশিন ঘরেই থাকে। সারা রাত সে সিগারেট খায়। সকালে একজন লোক এসে মেশিন ঘরের পাশে রাস্তা দিয়ে যাচ্ছিল ফজরের নামাজ পড়ার জন্য। তখনই সে দেখতে পায় লোকটার মরদেহ মেশিন ঘরের পাশে একটা গাছে ঝুলছে। সে চিৎকার করে সব লোকজন ডাকাডাকি করা শুরু করে, জড়ো করে ফেলে এবং সে লোকটির মরদেহ নামিয়ে দাফন করার ব্যবস্থা করে দেয়। লোকমুখে শোনা যায় তার স্ত্রীর সাথে ঝগড়া করে রাগে সে নিজেকে শেষ করে দিয়েছে। তো ওই লোক যেখানে আত্মহত্যা করে সেই জায়গাটা ছিল আমাদের বাড়ির ঠিক পাশের রাস্তাতে। মনে রাখা ভালো, আমাদের বাড়িটা অনেক অজপরাগায়ের মতো, চারপাশে শুধু গাছগাছালি আর মাঝখানে আমাদের বাড়ি। তিনি মারা যাওয়ার পর থেকে আমাদের বাড়ি সহ আমাদের বাড়ির আশেপাশের মানুষজন সন্ধ্যার পর আর বাড়ি থেকে বের হতে পারত না। ভয়, যদি কারো একদিন রান্না করতে দেরি হয়ে যেত তাহলে ওই দিন আর কেউ রান্না করতে না করে শুধু চিরামুড়ি খেয়ে রাতটা কোনো রকমে পার করত, তাও ঘর থেকে বের হতো না সন্ধ্যার পর। এমনকি একদিন জ্যোৎস্না ভরা রাতে আমরা জেঠির খুব করে প্রকৃতির ডাক পায়। আমার জেঠি জানালা দিয়ে জ্যোৎস্নার আলো দেখে ভাবে হয়তোবা সকাল হয়ে গেছে প্রায়, তাই আর আমার দাদুকে ডাক দেয় না। বলে রাখা ভালো, আমাদের বাড়িতে এমন গাছগাছালি ধারা আবৃত থাকায় রাতের বেলা খুব একটা গা ছমছমে ভাব থাকতো। তাই যাতে কেউ ভয় না পায়, তাই আমার দাদু, আমার আম্মু সহ আমার চাচি এবং জেঠিকে বলে রাখে যে রাতের বেলা বাইরে বের হলে যেন দাদুকে ডাক দেয়। এবং সেই রাতে জ্যোৎস্না ভরা রাত দেখে সকাল হয়ে গেছে ভেবে আমার জেঠি আমার দাদুকে ডাক দেয় না, একাই যায় বাইরে। আমার জেঠিদের টয়লেটটা ছিল তাদের ঘর থেকে একটু দূরে বাঁশ ঝাড়ের নিচে, তাই আমার জেঠি আর তাদের টয়লেটে যায় না, সে যায় পেছনের ওই দিকটাতেই। আমার জেঠি যেই না বসেছে অমনি দেখে যে ওই লোকটি যেখানে আত্মহত্যা করেছিল সেখানে আমাদের বাড়ির পাশে বাঁশ বাগানে সাদা কাপড় পরা কেউ একজন আসছে। এটা দেখে জেঠি বেশ না ঘাবড়ালেও যখন দেখে যে ওই সাদা কাপড় পরা অবটি পা মাটিতে নেই, চোখ দুটো লাল এবং পায়ের পাতা যেন অন্যদিকে, আর অবটি ধীরে ধীরে জেঠির দিকে আসছে, তখন আর বুঝতে বাকি রইল না। জেঠি বুঝতে পারে, এক দৌড়ে রীতিমতো ঘরে যাওয়ার জন্য দৌড় মারে। জেঠি দৌড়াতে আমার জেঠি ঘরের সামনে পড়ে যায়, আর ঠিক তখনই আমার দাদু সজাগ হয়ে যায়। আর আমার জেঠি সবকিছু শুনে আমার দাদু অনেক রাগারাগি করে বলে, আমি না বলেছি আমাকে না ডেকে তুমি বের হবে না? তারপর থেকে আর কিছুই দেখেনি আমার জেঠি। এবার আসি দ্বিতীয় ঘটনায়। এই ঘটনাটি ঘটে আমার সাথে যখন আমরা গ্রামে বসবাস করতাম। তখন আমি খুব ছোট ছিলাম, এই ধরেন 4 কিংবা 5 বছর। আমার আপু চাকরির সুবাদে ঢাকায় থাকতো, আর গ্রামে আমি, আমার আম্মু এবং আমার বড় আপু থাকতাম। আমার দাদা এবং দাদুদের সাথে থাকতাম। তো একদিন আমি আর আমার আম্মু আর আমার আপু রাতের বেলা ঘুমানোর জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, আর আমার আপুর ঝগড়া করছিল যে আম্মুর সাথে শোবে এই নিয়ে। আমি আবার আমার আম্মুকে ছাড়া ছোটবেলায় ঘুমাতে পারতাম না, আবার খাটের কিনারায় ঘুমাতে পারতাম না, মাঝখানে আমাকে শুতে দিতে হতো। তো আপু ওই দিন বলেছিল যে তুই তো সবসময় আম্মুর সাথে ঘুমাস, তো আজকে আমি আম্মুর সাথে ঘুমাবো। আমি এইটা নিয়ে আপুর সাথে ঝগড়া করেছিলাম এবং একটা পর্যায়ে কান্নাকাটি করে দিই। আম্মু বলে যে আজকে আমি ওখানে ঘুমাবো এবং তোরা দুজন আমার দুই পাশে ঘুমাবি। কিন্তু এই প্রস্তাবটা আমি রাজি হচ্ছিলাম না। তারপরে আম্মু জোর করে আমাকে কিনারায় ঘুমানোর জন্য দেয়। তো আমি কান্না করতে করতে একটা পর্যায়ে ঘুমিয়ে যাই। আমার ঘুম ভাঙে ঠিক মধ্যরাতে কারো পানির ছিটায়। আমি দেখছিলাম যে একটা সাদা কাপড় পরা একটা আপু আমার মুখে পানি
ছিটিয়ে দিচ্ছে আর চলে যাচ্ছে। আমি এইটা দেখে সাথে সাথে আম্মুকে খুব শক্ত করে জড়িয়ে ধরি, কিন্তু আম্মু আর ডাক দেয় না। এরপর এই ব্যাপারে আমি কাউকে কিছুই বলিনি, কারণ আমি ছোট্ট হওয়ার কারণে ঘটনাটি খুব তাড়াতাড়ি ভুলে যায় আর কাউকে বলা হয়নি। তবে এখন আমার প্রায় কথাটা মনে পড়ে আর গা শিউরে ওঠে। আর আমি ভাবি, আমি যদি কাউকে ব্যাপারটা কিছু না বলতাম, কয়েক মাস পর আমরা ঢাকায় চলে আসি আর এই ঘটনাটা আমার ছোটবেলার মনের ভুল ভেবে ভুলে যায়। এবার আসি ঘটনা 3 বা সর্বশেষ ঘটনায়। এই ঘটনাটি ঘটে আমার ঢাকায় আসার পর থেকে। আমরা একটা ভাড়া বাসায় থাকতাম, যে বাসাটা প্রায় 14 কিংবা 15টার মতো রুম ছিল। আমরা থাকতাম 14 নম্বর রুমে। লোকমুখে শুনতাম ওই বাসাটাতেও নাকি কিছু একটা ছিল। তো একদিন আমরা সবাই ঘুমিয়েছিলাম, আমি, আব্বু, আম্মু এবং আমার বড় বোন। সকাল হয়ে যাওয়ার কারণে জানালা দিয়ে সূর্যের আলো এসে পড়ছিল আমার চোখে। তো আমি চোখ মেলে তাকাতে দেখি আমার রুমের ঠিক খাটের সামনে আমার পায়ের কাছে একজন পশ্চিম পাকিস্তানের যে অফিসাররা যে পোশাক পরে থাকতো, ঠিক তেমনই একটা পোশাক, যেমনটা মুক্তিযুদ্ধের ছবিতে দেখেছিলাম, ঠিক তেমন পোশাক পরে আমাদের সামনে বন্দুক ধরে আমাকে কিছুটা বলছে। আর আমি সাথে সাথে আম্মুকে জড়িয়ে ধরি। পরে যে দেখি কেউই নেই এখানে। পরে এই কথা আমি অনেক দিন পর আমার আম্মুর সাথে শেয়ার করলে আমার আম্মু হেসে উড়িয়ে দেয়। আমিও মাঝে মাঝে ভাবতাম হয়তো বা এটা আমার মনের ভুল, তাই অনেকটা দ্বিধাদ্বন্দ্বের পর আমি আম্মুর সাথে শেয়ার করেই ফেলি। কিন্তু আম্মু সিরিয়াসলি নেয় না ব্যাপারটা। আমিও ভাবি হয়তো বা আসলে এটা আমার মনের ভুল ছিল। আমার ভাবি যে না, আমার চোখে ভুল দেখলো কিভাবে। এভাবে দ্বিধা দ্বন্দ্বে থাকার কারণে আর কারোর সাথে শেয়ার করি না। আজকে শেয়ার করে দিলাম আপনার কাছে। ভালো লাগলে শেয়ার করে দিবেন। বিশ্বাস করা বা না করাটা একেবারে আপনাদের ব্যাপার। এই ছিল ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। ওয়াও, আমরা কিন্তু ছোট ছোট 3টা স্টোরি শুনলাম। 3টা স্টোরি কিন্তু খুব ক্রিপি এবং খুবই রিয়েলিস্টিক ব্যাপার স্যাপার। কারণ প্রথম যে ঘটনাটা, সেই ঘটনাটি কিন্তু আমরা জানলাম যে সুইসাইড যেখানে করানো হয় বা করা হয়, সেই জায়গাটা কিন্তু বেসিক্যালি অনেকটাই পরিত্যক্ত হয়ে যায় আর কি। অ্যান্ড আলটিমেটলি যেটা হয় যে ওই জায়গাগুলোতে কিন্তু ভীষণ ধরনের ভয়ঙ্কর ঘটনা ঘটতে থাকে। এটা খুবই রিয়েল ব্যাপার। এবং দ্বিতীয় যে বিষয়টা, সেটাও কিন্তু খুবই ক্রিপি। যেমন লাস্টের যে বিষয়টা, এটা ছিলাম জানি না যে হন্টেড ভাষা ছিল কিনা সেটা, বাট খুব সুন্দর ঘটনা ছিল, খুব অ্যালাইন্ড উইথ স্টোরিটা লেখা হয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ঘটনার জন্য। অ্যান্ড আই বিলিভ যে আপনাদের সবার কাছে ঘটনা পছন্দ হয়েছে। যদি ভালো লাগে কমেন্ট করবেন। অ্যান্ড আমার কাছে চলে যাওয়ার পালা চলে এসেছে, অ্যান্ড আমাকে চলে যেতে হবে। যাওয়ার আগে আবারও বলবো, আপনারাও যদি চান ঘটনা পাঠাবেন অন ভৌতিক দুনিয়া, তাহলে ঘটনা লিখে ফেলতে পারেন ভৌতিক দুনিয়া gmail.com। I repeat, BHOUTIKDUNI@gmail.com। ঠিক এই ইমেলে আপনারা কিন্তু ঘটনা সেন্ড করে দিতে পারেন। আপনাদের প্রতিটা ঘটনায় আমি শেয়ার করে দেবো ইনশাআল্লাহ। সো এই হচ্ছে বিষয়। আমি আর দেরি করবো না, আমি এখানে শেষ করছি আজকের মতো। কথা হবে আগামীকাল ইনশাআল্লাহ। ততক্ষণ ভালো থাকুন, তখন আসসালামু আলাইকুম, শুভরাত্রি সবাইকে।